তখন জামাত ওইভাবে আমাদের সাথে একাত্র ছিল না। তখন আমরা বিশেষ করে কওমি ঘরানার যে ইসলামী দলগুলো আছি, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম, নিজাম ইসলাম, তারপর পরবর্তীতে আসিয়া আমাদের সাথে যোগ হয়েছে খেলাফত আন্দোলন, ঐক্য জোট এর আগেই ছিল, ঐক্য জোট এরাও আমাদের সাথে ছিল। তখন আমাদের কথা ছিল যে আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরা একটা বাক্স, এই নীতি অন বক্স, এইটা আমরা একমত হয়েছিলাম। সেখানে জমিয়ত উলামা ইসলাম হয়েছিল, তারা সাংবাদিকের সামনে আমাদের সহই এটা ব্রিফিং দিছিল। তা হঠাৎ এখানে আপনার লিয়াজু কমিটি প্রত্যেক দল থেকে 2 জন করে নিয়মতান্ত্রিক বৈঠক চলছিল, 2-1 মিটিং তাদের সাথে একাত্রে ছিল, হয়েছেও, তাদের অফিসেও বৈঠক হয়েছে। কিন্তু হঠাৎ তারা আসলে বের হয়ে গেল কেন, এই কারণটা আসলে আমাদের কাছে স্পষ্ট না, এটা আমাদের কাছে পরিষ্কার না যে তারা কেন বের হলো। তখন আমি ওই চরমনাই মাহফিলে বলছিলাম যে হয়তোবা তাদেরকে কেউ হয়তোবা বের করে নিল কি না। এখন তো আমরা দেখি আসলে বাস্তবে বিএনপির সাথে তারা অনেকটাই একাকার হয়ে তারা কাজ করতেছে এবং করছে। তা আমাদের কথা হলো যে 53 বছর আমরা ইসলামী দল করি, 54 বছর শেষ হলো। এখানে আমরা অনেকেই কিন্তু ইসলামী দলগুলোর ভূমিকাটা ছিল পরগাছা বলতে অন্য গাছের উপরে ভর দিয়ে চলা। তো এখানে আমরা দল করি, আমাদের দল যদি নিজেরা গাছ হয়ে দাঁড়াতে না পারি, তাহলে জীবনের এবং পরগাছার ভূমিকায় আমাদের থাকবে, তাতে ইসলাম এবং দলের তেমন একটা উপকার আমার নজরে আসে না এবং দেশেরও কোনো কল্যাণ আসবে বলে আমার কাছে মনে হয় না। সেই দিক থেকে তাদের যে এখন ভূমিকাটা আমরা লক্ষ্য করছি, এটা আমার বুঝে আসে না কেন তারা এটা করছে আর কিসের জন্য করছে। কারণ এখন তো পরগাছার ভূমিকায় চলে গেল, কারণ বিএনপির সাথে জোটে যাওয়া মানে তাদের নেতৃত্বে তারা থাকা। এখানে তো বিএনপি পরিষ্কার বলছে তারা শরিয়া আইনে বিশ্বাসী না, তারা পরিষ্কার বলছে যে এখানে মৌলবাদীর অভয়ারণ্য এটা যেন না হয়, তারেক রহমান বলেছে। তারপর তারা বলেছে যে এখানে দক্ষিণ পন্থাদের উত্থানে তারা, অর্থাৎ দক্ষিণপন্থা মানে ইসলামী দলের উত্থানটা, এটা তারা বিঘ্নিত, চিন্তিত। তারপরেও তাদের সাথে তারা যাওয়ায় ইসলামের কি উপকার তারা করতে পারবে, দেশে কি কল্যাণ করতে পারবে, এটা আমাদের বোধগম্য না। তবে আমি বলবো যে তাদের এই চিন্তাটার যে তারা বলতেছে যে এখানে জামাত আমাদের সাথে নির্বাচনী সমঝোতায় আছে, তারপর আমরা পিআর পদ্ধতি চেয়েছিলাম, এই কয়েকটা কারণ তারা দেখায়। কিন্তু আমাদের কথা হলো জামাত তো তাদের সাথে বহুদিন পর্যন্ত, বহু বছর পর্যন্ত, বহু যুগ পর্যন্ত তাদের সাথে একাত্রে তারা ঐক্যে ছিল এবং তারা বিভিন্ন সময় স্লোগানও তো আমরা দেখেছি যে জমিয়ত জামাত ভাই ভাই, দানের শেষে ভোট চাই, এগুলো তো আমরা দেখেছি। তারা একাত্রে ছিল। এখন তারা তখন কিন্তু এই ধরনের কথা বলে নাই, এখন তারা বলতেছে এর কারণ কি, কোথার থেকে আসতেছে, কে বলাইতেছে, এটা কিন্তু অনেকের কাছেই প্রশ্ন। তো এখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখানে এই অবস্থায় তারা এই কথাগুলো বলে, কারণ আমরা তো জামাতের নেতৃত্বে না, জামাত তো আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে না, এখানে তো আমরা কোনো জোট করি না কারণ নেতৃত্বে। এরা নির্বাচনে আমরা একটা সমঝোতা করেছি, এখানে আসন ভাগাভাগি আমার সমঝোতার মাধ্যমে হচ্ছে। এখানে এককভাবে জামাত ক্ষমতা আসবে আর আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, সে সুযোগ আল্লাহর রহমতে থাকছে না। এখানে আমরা জোটবদ্ধভাবে একটা জাতীয় সরকার গঠন করতে পারলে এখানে জামাত যদি কোনো কিছু ইচ্ছা থাকেও সেখানে বাস্তবায়ন করার মতো সুযোগ থাকবে না। আর এটাও আমরা বলছি যে আমরা বিগত 53 বছর দেশের যে অবস্থা আমরা দেখেছি, সেখানে কিন্তু বাস্তবে বিএনপি যদি এখন এককভাবে ক্ষমতায় আসে, তাহলে আমরা কিন্তু অনেক ভয়ের মধ্যে আছি, সংজ্ঞার মধ্যে আছি যে এখানে কিন্তু দেশটা আমাদের স্বাধীনভাবে আবার নিয়ন্ত্রণ থাকবে কিনা, এটা কিন্তু আমাদের সন্দেহ। এবং এই যে বিভিন্ন ধরনের অনৈতিক আচরণগুলো, দুর্নীতি সহ এগুলো বন্ধ হবে কিনা, এটা কিন্তু আমরা সন্দিহান। এই জন্য আমরা চাচ্ছি যে আসলে বিএনপি যেন এককভাবে ক্ষমতা না আসতে পারে। এটা হয়তো বা অনেকে শুনলে কষ্ট পেতে পারে, কিন্তু বাস্তবতা দেশের শান্তি এবং কল্যাণের লক্ষ্যে এটা আমাদের বলতে হয়, বলতেছি না। 27 তারিখ ব্যাপারটা এখন পর্যন্ত আমার আসলে জেহেনে নাই। আর আপনি যে বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তো আসলেই এটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। কারণ দিনে দুপুরে এরকম একটা বাংলাদেশের বলতে গেলে সচেতন, যে দেশপ্রেমিক ছিল, যে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের প্রতিবাদে যে তার জীবনকে উৎসর্গ করে যে
যে ভূমিকা সে পালন করেছে, তার উপরে এইভাবে হত্যাটা, এটা তো কোনো বাংলাদেশের মানুষ বা তামাম দুনিয়াকেও এটা মেনে নিতে পারে না। তারপর আমরা বিভিন্ন জায়গায় যেটা দেখেছি যে এখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ অবস্থায় আছে, কিন্তু আজকেও দেখলাম প্রধান উপদেষ্টা বলেছে যথাসময়ে নির্বাচন হবে, এবং তারা যেটা বলে যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারবো, এটা তো তারা খুব জোরালোভাবে বলছে। তা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা খুব ত্বরিত লেভেল প্লেইং ফিল্ড এইটা আপনারা তৈরি করে কাজটা করেন, কারণ যারা প্রার্থী আছে, যা আমরা দল পরিচালনা করছি, এবং বাংলাদেশের মানুষ আসলে তো ভয়ের ভিতরে দিন রাত কাটাচ্ছে, এ ব্যাপারটা যেন আশ্বস্ত হয়, এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। এইটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন সহ তাদেরকে বিশেষ করে আমরা অনুরোধ করছি, এবং এটা আপনারা খুব ত্বরিত করবেন। এই অপেক্ষায় আমরা সময় কাটাচ্ছি যে আমরা দেখবো এটা। তারপরে যদি পরিবেশ ওইভাবে তৈরি না হয়, তখন তো আমরা আবার আলোচনা করে আমরা দেখবো যখন নির্বাচন আমরা যেতে পারবো কি পারবো না। সমঝোতা না হওয়ার কোনো আশঙ্কা আমার এখনো আমরা দেখছি না। তবে আমরা তো স্বাভাবিকভাবেই আগেই 300 আসনে প্রার্থী দিয়ে রেখেছি, এবং অন্যান্য যারা নাকি আমাদের সাথে তারাও তো প্রার্থী দিয়ে রেখেছে। আশা করি সমঝোতা হবে ইনশাআল্লাহ। আর কার্যক্রম তো সারা দেশে সাংগঠনিক চলবেই। সেই হিসাবে যখন আমরা বলবো প্রার্থীদেরকে আপনি থাকবেন না, তা আমাদের দলের তো আমরা আল্লাহর রহমতে আশা করি যে আমাদের দলের নেতাকর্মীরা ওইভাবে ইনশাআল্লাহ তৈরি হয়ে আছে। তারা এ ধরনের কোনো আচরণ করবে বলে মনে হয় না যে ব্যতিক্রম কিছু করবে।